রিধিকে নিয়ে মামি চলে গেল। রাতের খাবার খেয়ে সবাই সবার রুমে চলে যায়। চৈতি বারবার আবিরকে ইশারায় ডাকার চেষ্টা করছে, কিন্তু আবির পাত্তা দেয়নি। আবির সবার শেষে খাবার খেয়ে সিঁড়ি ভেঙে উপরের দিকে যেতে থাকে। সিঁড়ির মাঝখানে তিশা দাঁড়িয়ে আছে। আবির তিশার সামনে এসে দাঁড়ালো। তিশার দিকে না তাকিয়ে বলল, একটু সাইড দিন প্লিজ। কেন? কারোর শক্তি থাকলে সে নিজেই যাক। কি সমস্যা আপনার? সরি গ্রহণ করুন। কিসের সরি? সকালে আপনার সাথে একটু। প্লিজ বাদ দিন, ভুলটা আমার ছিল, সরেন তো। আবির তিশাকে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি হেঁটে উপরে চলে আসে। কিছুদূর এসে আবির থেমে যায়, পিছনে ঘুরে তাকালো। তিশা তাকিয়ে আছে আবিরের দিকে। আবির মনে মনে বলল, রিয়া রেডি হ, নেক্সট ভাবি এই তিশাকেই ডাকা লাগবে, তবে সেটা পার্মানেন্ট না। আবির ঘুমাচ্ছে। হঠাৎ করেই অনুভব করে কে জোরে দরজা ধাক্কা দিচ্ছে। খটখট করে শব্দ হচ্ছে। আবির চোখ মেলে তাকাতেই শুনতে পেল, আবির, এই আবির, দরজা খোল, তোর মামা ডাকছে, ওঠ, 7টা থেকে ক্রিকেট ম্যাচ। আবির বুঝতে পারে এটা ওর বাবা। তাড়াতাড়ি বিছনা থেকে উঠলো, চিৎকার করে বলল, আমি রেডি হয়ে আসছি। কথাটা বলেই দৌড়ে আবির ওয়াশরুমে চলে গেল। ব্রাশ করতে যাবে, কিন্তু সে ব্রাশ আনেনি। আবির আয়নার সামনে যেয়ে দাঁড়িয়ে বলল, ধুর, কেন যে ব্রাশ আনেনি? শীতকালে কয়েকদিন গোসল না করে থাকা যায়, কিন্তু দাঁত ব্রাশ না করে কি থাকা যায়? কোনো রকম আঙুল দিয়ে ব্রাশ করে বাইরে বের হলো। কাপড় রাখার জায়গাতে ওর স্টাইলিশ ট্রাইজার রাখা, যা কিনেছিল 3,500 টাকায়। নিচ থেকে ছোট করা, গোড়ালি থেকে উঁচু করে একটু কাটা। এটা আবিরের অভ্যাস ফ্যাশনের দিক দিয়ে। সে একটু গোড়ালি থেকে শর্ট করেই প্যান্ট পরবে, কালো ট্রাউজারের সাথে কালো দামি। আবির জানে ওর মামার টিমের জার্সির রং সাদা, জার্সির সাথে কালো ট্রাউজার। আবির 7 রঙের জার্সি আছে। হাতা লম্বা একটা সাদা জার্সি পরে নিল আবির। পেছনে ইংরেজিতে বড় বড় করে লেখা আবির, নিচে নাম্বার দেওয়া এবিডি ভিলিয়ার্সের জার্নিস নাম্বার 17। আবিরেরও সেম নাম্বার। অভ্ররা যেন না বুঝতে পারে, তাই আবির জার্সির ওপর একটি শার্ট পরে নিল। চশমা খুলে চুলগুলো ঠিকঠাক করে বের হলো। ড্রয়িং রুমে এসে দেখে খাবার টেবিলে মামার রিধির বাবা বসে আছে, আর সাথে আছে 15 জন ভাড়া করে আনা ক্রিকেটার। আবির ওর মামার কাছে যেয়ে কানে কানে বলল, মামা, আমি যে খেলছি এটা এখন প্রকাশ করবেন না। নীরব মামা হয়তো বুঝে যায় আবির কি বোঝাতে চেয়েছে, তাই আবিরকে রেখে নীরব মামা বলতে লাগলেন, আজকেই ম্যাচ শুরু আর আজকেই শেষ। প্রতিবার প্রাক্তন চেয়ারম্যান এলসিবি টিম কাপ নিয়ে যায়, আর আমরাই তাদের সামনে পড়ি, প্রতিবার হেরে যাই। এবার আমাদের সবটা দিয়েই খেলতে হবে, জিততেই হবে। আঙ্কেল, প্রতিবার আমরা সেরাটাই দেই, কিন্তু অব্র এসে এমনভাবে বল পেটাতে থাকে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এবার এমনও নাও হতে পারে এবার বল হারাবে আমরা। কিন্তু কে করবে এমন? অব্রদের বলারগুলোও অনেক ভালো, অপোজিট টিমের ব্যাটম্যানরাও চোখে দেখে না বলগুলো। আর অব্র কিপার থেকে এমনভাবে লিড করে সবকিছু যেন ইজি। ওদের ফ্যান সাপোর্টও বেশি, প্রতি টুর্নামেন্টে ওরা এটার জন্যই বেশি বেনিফিট পায়। আছে আমাদের টিম এমন একজন, সে ইন্টারন্যাশনালি ভালো প্লেয়ার। আরেকটা নিউজ, এইবারের টিম নিশাদ ক্যাপ্টেন না, ক্যাপ্টেন আছে। সময় হলে সবাইকে দেখতে পারবা। চলো খাওয়া শেষ করো, মাঠে যাই সবাই। সবাই খাবার শেষ করলো। এক এক করে সব প্লেয়ার বের হয়ে গেল বাড়ি থেকে। আবির খাবার টেবিলে বসে আছে। বাড়ির কোনো মেয়েদেরকে দেখা যাচ্ছে না এখানে। আবির মনে মনে রিধিকে খুঁজছে, কিন্তু কোথাও নেই। নিশাদ এসে আবিরের সামনে দাঁড়ালো। আবিরকে বলল, মাঠে যাবি? চল চল, ভালো ক্রিকেট খেলা হয়। তুই শহরের মানুষ, সারাক্ষণ ফোন কম্পিউটার নিয়ে এসব নিয়ে বিজি থাকিস। ক্রিকেট খেলা কি হয়তো জানিস না, দেখবি, চল। ঠিক, ক্রিকেট কি জানি না আমি। সেজন্য তো বললাম তোকে ঢাকায় যাওয়ার আগে শিখিয়ে দেবনি। চল, দেখবি কত লোক হয়। আচ্ছা চল, তাহলে একটু ক্রিকেট খেলা দেখে আসি। আবির নিশাতের সাথে বের হয় বাড়ি থেকে। বাড়ির বাইরেই সব লোকজন। এতক্ষণ সে যাদেরকে খুঁজছিল এখানে সবাই আছে। আবির রিধির দিকে তাকায়। আবিরদের টিমের রঙের জার্সি পরে দাঁড়িয়ে আছে। শুধু রিধি না,
মামা বাড়িতে থাকা সবাই একরকম জার্সি পরে টিমকে সাপোর্ট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আবির মাঠের দিকে এগিয়ে যাবে, ঠিক তখনই একটি সাদা রঙের গাড়ি এসে থামে মেইন রাস্তার একপাশে, মানে মাঠে যাবার প্রবেশের রাস্তার সামনে। গাড়ি এসে থামলো। নিশাত আবিরকে বলল, নে এসে গেছে জেরিন। জেরিন? কে জেরিন? গাড়ি থেকে নামছে দেখ। আবির গাড়ির দিকে তাকায়, দেখে 4 জন ছেলে মেয়ে গাড়ি থেকে নামছে, 2 জন ছেলে আর 2 জন মেয়ে। নিশাত কানে কানে আবিরকে বলল, মাথায় লাল ক্যাপ দেওয়া মেয়েটাই জেরিন। কাল তুই যাদেরকে পিটিয়েছিলি, মানে এমপি সাহেবের মেয়ে, ওর বাবার টিমকে সাপোর্ট করার না খুব একটা। যে ভালো খেলে সেই টিমকে সাপোর্ট করে, ভীষণ ক্রিকেট প্রিয়। অব্রের খেলা দেখতে নাকি সে আসে, মানে ক্রিকেট পাবলি জেরিন। খুব ডেঞ্জারাস একটা মেয়ে, যা মন চায় তাই করে। অভ্রের কথা শুনে আবির জেরিনকে দেখতে থাকে। 3 কোয়ার্টার জিন্স পরা, গায়ে লাল জার্সি গেঞ্জি, মাথায় লাল ক্যাপ, হাতে ব্যাট ধরে সে কোনো দিকে না তাকিয়ে মাঠের দিকে এগিয়ে যায়। অভ্র আসে আবিরের কাছে, হলুদ যাত্রী পরা অভ্রের সাথে তানজিমও আছে অভ্রের টিমে। নিশাত, প্রথমে তোদের ম্যাচ দিয়ে উদ্বোধন হয়। চল তাড়াতাড়ি, টস শুরু হয়ে যাবে। মাইকে টিমের নাম ঘোষণা করে ডাকছে। আবিরাই খেলা দেখিস। চল। ওরা সবাই আগে হাঁটছে, আবির সবার পেছনে হেঁটে মাঠের দিকে যাচ্ছে। তারপর নীরব মামা যেয়ে টস করে আসলো। বিষণ্ণ মনে তিনি ওনার ক্রিকেট টিমের কাছে ফিরে এলেন। আশরাফ সাহেব নীরবকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তুই না টিম টস করতে গিয়েছিলি? মানে কাদের সাথে কাদের খেলা পড়বে? মোট 8টা দলের সাথে তো ইচ্ছে মতো বেছে নিয়ে খেলা শুরু করা যাবে না, তাই না? কিন্তু তোর মুখ এমন ভার হয়ে গিয়েছে কেন? এমপি সাহেবের টিমের সাথে খেলা পড়েছে। ওরা বারবার রানার আপ হয় টুর্নামেন্টে, কঠিন একটা টিম। এবার মনে হচ্ছে প্রথম রাউন্ডেই ব্যাকপ্যাক গুছিয়ে চলে যেতে পারে। আবির সবার সামনেই একটি চেয়ারে বসে মামাদের কথা শুনছে আর মনে মনে হাসছে। পাশেই নিশাত বসে আছে। নিশাত ব্যাট হাতে নিয়ে আবিরকে ক্রিকেটের সম্পর্কে জ্ঞান দিচ্ছে। আবির সেসবগুলো শুনে হাসতে থাকে। হঠাৎই শুনতে পায় আবির, হ্যালো নিসাত, কি করতে খেলছো? বাসায় চলে যাও, এবার সেমিফাইনাল অব্দিও যেতে পারবে না। দেখুন কি হবে সেটা খেলা শেষেই বোঝা যাবে। আপনি আপনার কাজ করুন। লুজার টিম। পাশের ছেলেটাকে গ্রামের ছেলে বলে তো মনে হচ্ছে না। ও আবির আমার ফ্রেন্ড। আবির, ও জেরিন। হাই মিস জেরিন। আমি আবার লুজার টিমের সাথে কথা বলি না তেমন। ওই চলে আয় সবাই। দেখলি আবির, বলেছিলাম না জেরিন ডেঞ্জারাস বদমাইয়া একটা। বেশি বকিস না। আশরাফ মামা তোকে ডাকছে, দেখ ভালো করে খেলিস। নিশাত চলে যায়। আশরাফ সাহেব নিশাতকে নিয়ে টস করতে যাবে, এই জন্য নিশাতকে ডাকছিল। আবিরের হাতে ব্যাট আছে। আবির আশেপাশে তাকায়, গ্যালারির দিকে চোখ যায় ওর। রিধি বসে আছে। রিধির থেকে কিছুটা দূরে 4-5টা ছেলে বসে আছে। আবির ওদের সবাইকে চিনে, সাজ্জাদ, মিঠুন, মামুন আর মিরাজ। সাজ্জাদ রিধির দিকে তাকাচ্ছে আর রিধি খেলার মাঠের দিকে তাকাচ্ছে। আবির মনে মনে বলল, এই মেয়েটা আমার দিকে কেন তাকাচ্ছে না? এত ভাব নেওয়ার কি আছে? ধুর, আমার দিকেই বা কেন তাকাবে? কিন্তু সব মেয়ে তো আমার জন্য ফিদা, তাহলে এই মেয়ে এমন কেন? আবির চোখ সরিয়ে নিতে যাবে, তখনই চোখ পড়ে জেরিন একটা ছেলের গায়ে বাদাম খোসা ছুঁড়ে ছুঁড়ে মারছে, আর ছেলেটা বিরক্ত হয়ে সেখান থেকে উঠে চলে গেল। আবির বসে বসে সবকিছু দেখছে। তখনই নিশাদ এসে বলল, আবির, আমরা টসে জিতেছি। তোর মামা সিদ্ধান্ত, আগে ব্যাটিং করতে হবে আমাদের। প্লেয়ার লিস্টে যে কে আছে জানি না। ও তাহলে রেডি হ, ব্যাটে নাম। নীরব মামাদের টিম মেম্বারদের 2 জন ব্যাটসম্যান মাঠে নামে। এমপি সাহেবদের টিমরা সবাই মাঠে যেয়ে কিছুক্ষণ আলোচনা শেষ করে চারপাশে ফিল্ডিংয়ে চলে যায়। হরেন মাইক আর সাউন্ড বক্সে টনি কাক্কারের নাচ মেরি লায়লা গানটা বাজতে থাকে। এই গানে আসলেই ক্রিকেটের অনেক জনপ্রিয় খেলা, কারণ এই সকলের চারপাশে দর্শককে ভর্তি হয়ে গেছে। এত দর্শক হবে আবির একদমই ভাবেনি। বেশ উত্তেজনার পরিবেশ। 6 সাইড ম্যাচ, মানে 6 ওভারের খেলা। প্রথম ম্যাচে যে দল হারবে সেই দল আর খেলতে পারবে না। মোট 8 দলের খেলা। আর এখানে থাকা দলগুলো কমিটি কোনো সাধারণ কেউ না, এমপি, চেয়ারম্যান, মেম্বারের টিম সবগুলা। এমপি সাহেবের টিমের ক্যাপ্টেন হলো একজন
আর্মিকে ধরে আনা হয়েছে, না মানে ভাড়া করে আনা হয়েছে। ওনার নাম সুজন। প্রথমেই সুজন বল করতে এসেছে। ওপাশে ব্যাটম্যান আতিকের হিট আছে। শরীর কয়েকবার নাড়িয়ে লেট স্ট্যাম্প ধরে ব্যাট শুরু করে। সুজন বল করতেই আতিক স্ট্রেট শট করে 6 মেরে দেয়। আবির মনে মনে বলে, বাহ, প্রথম বলেই প্রথম বিগ সিক্স। গ্যালারির সারিতে থাকা দর্শকগুলো চিৎকার করে উৎসাহ দিতে থাকে ব্যাটসম্যানকে। আর উৎসাহ এতই বেশি ছিল যে নেক্সট বল ডিফেন্স আসলেই উত্তেজনার বশে আতিক ব্যাট উঁচু করতেই মিডল স্ট্যাম্প উড়ে চলে যায়। নীরব মামা বিরক্তকর দৃষ্টিতে তাকিয়ে আছে আতিকের দিকে। নেক্সট ব্যাটম্যান প্রতীক নামলো মাঠে। সুজন দৌড়ে এসে বল ছুড়ে দেয়। প্রতীক হিট বল স্টিভেন্স করে বসে, আর ভুলের মাসুল হিসেবে প্রথম বলই সিজ করার সাথে সাথেই ব্যাটের কোনায় লেগে কিপারের পাশে থাকা স্ট্রিপারের কাছে ক্যাচকট হয়ে ওঠে, আর স্ট্রিপার সেটা লুফে নিল। 3 বলে 6 রান। দুটো উইকেট হারিয়ে নীরব মামার মুখ কালো হয়ে গেছে। এই শুরু হলো রে। এই যে মাঠ, এখানে 50 রানে এনাফ, বড় জোর 70 রান করলে জেতাটা টাফ হয়ে যায়। কিন্তু আমাদের টিম দেখবি 40 রানে সব উইকেট হারবে। এটাই হলো মেন সমস্যা আবির। চুপচাপ খেলা দেখ। ব্যাটসম্যানরাই জানে ওখানে ব্যাটে দাঁড়ানোর সময় কত চাপ মাথায় থাকে। বেশি উৎসাহ দিতে নেই, আর বেশি সমালোচনাতেও ফেলা ঠিক না। কিন্তু যে অবস্থা, তাতে করে আমার মনে হয় না এ পাশে যে নামবে সে আর ও পাশে ওভার শেষ হয় না হলে যেতে পারবে না। 1 ওভার শেষ হয়। 1 ওভারেই রান 10, 2 উইকেট। এখন ব্যাট করছে মারুফ। প্রথম বলেই একটা 4 মেরে চ্যাপটা হালকা করে কমায়। 7 বলে এখন রান সংখ্যা 14। সেকেন্ড বলে একটি বিশাল ইয়ার্কাশে মারুফ সামলাতে না পেরে পেভিলের দিকে ফিরে আসলো। 3 উইকেট পড়ে গেছে। নতুন ব্যাটসম্যান জোরে ছক্কা মারার চেষ্টায় ব্যাট চালানেই ঠিক বাউন্ডারির কাছ থেকে ক্যাচ ধরে নেয় একজন ফিল্ডার। বলেরই এবার হ্যাট্রিক চান্স। আবির মামাদের এমন করুণ পরিণতি দেখে মুচকি হাসতে থাকে। রিধির দিকে তাকালো আবির। রিধি 2 গালে হাত দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাঠের দিকে। রিধির পাশে তিশা, রিয়া, চৈতি আরও কাজিনেরা বসে আছে। আবির দেখে অভ্র ওরিকে বাদাম কিনে দিয়ে ওর দিকে এগিয়ে আসছে। অভ্রের এমন কাজ দেখে হাসতে থাকে আবির। জেরিনের দিকে চোখ যায় আবিরের। জেরিনও সেম আবিরের দিকে তাকালো। আবির চোখ সরিয়ে নেয়। হ্যাট্রিক চান্সের ব্যাটম্যানস ক্রিজে যেয়ে দাঁড়ায়। বলার বল করতেই সেটা ডিফেন্স করে দৌড়াতে যাবে, তখনই বলারের কাছে বল ছুড়ে দেয় একজন, আর সেটা ডিরেক্ট হিট লেগে রান আউট হয়ে যায়। আসলো নতুন ব্যাটসম্যান। 5 উইকেট শেষ, মাত্র 14 রান হয়েছে। 2 ওভার শেষ হয়ে গেছে। অভ্র তানজিম এসে আবিরের পাশে বসলো। ওর দিকে আশরাফ সাহেব নীরব সাহেবকে বলছে, এবার তোর ভাগ্নেকে নামাতে হবে মনে হচ্ছে। তাছাড়া উপায় নেই, ওর উপরই আমাদের ভয় আর ভরসা দুটোই। ঠিক আছে, দেখা যাক কি করে। রাহুল ভাই তো বলল আবির ভালো খেলে। যাদের এত নাম দিয়ে ভরসা করে কিনে এনে প্রথমে নামালাম, ওরা একটাও রান করতে পারেনি। এখন আবিরই শেষ ভরসা, মিডল অর্ডার, আর আবিরকে দিয়ে কোনো রকমে চালিয়ে দিই। নীরব মামা ইশারায় আবিরকে নামতে বলল। এইদিকে নিশাদ বলল, আবির তোরা থাক, মনে হয় এবার আমায় নামাতে হবে। তুই দেখি কোনো রকম রান 40 করতে পারিস কি না। আবির, তুই একটু ক্রিকেট খেলা পারলে ভালো হতো। তোকে শিখিয়ে দিব, চিন্তা করিস না। হাসিস কেন? তাকিয়ে দেখ, নিশাত ফিরে আসছে, সাথে মামারাও আসছে এদিকে। মনে হয় অব্রকে হাতে পায়ে ধরেই তোর মামার টিমে নামাবে। আবির আবারও হাসতে থাকে। নীরব মামা আশরাফ সাহেবের আর নিশাদের আবিরের সামনে দাঁড়ালো। আবির বসা থেকে উঠে দাঁড়ালো। গা থেকে শার্ট খুলতেই সবাই হা করে তাকিয়ে আছে আবিরের দিকে। আবিরের গায়ে জার্সি পরা, একদম পিওর ক্রিকেটের গেটআপে সে এখন ব্যাট হাতে দাঁড়িয়ে আছে। অভ্র আবিরকে কিছু বলতেই যাচ্ছিল। আবির কারোর সাথে কোনো কথা না বলে মাঠে নামলো। রিধি বেশ উত্তেজিত হয়ে তাকাচ্ছে আবিরের দিকে। অভ্রেরা 3 জন অবাক দৃষ্টিতে তাকাচ্ছে আবিরের দিকে। আবির মাঠে নেমে ব্যাটম্যানদের সাথে হ্যান্ডশেক করে নিল। রান নেওয়ার সময় আউট হয়েছিল, আর ওভার শেষ হওয়াতেই আবির হিটে যেয়ে ব্যাট করবে। আবির
লেগ স্ট্যাম্পে ব্যাট নিয়ে হাতে ধরে স্ট্যাম্প ধরে নিল। তারপর সেখান থেকে একটু সরে এসে মামাদের দিকে তাকালো আবির। চারপাশে লোকজন ভর্তি, গিজগিজ করছে যেন। চটপটি, ঝালমুড়ি, বাদাম, কাঁচা আমের ঝালাইয়ের দোকান বসেছে অনেকগুলো। আবির স্ট্যাম্পে এসে ব্যাট নিয়ে দাঁড়ায়। আম্পায়ার হাত উঁচিয়ে বোলারকে বল না করার অনুমতি দিয়ে দাঁড়িয়ে আছে। ও পাশে বোলার হলো সুজন, যিনি আর্মি অফিসার। অনেকটাই ভালো বল করছিল প্রথম ওভারে। তিনি আবারও বলে এসেছেন। আবির রেডি হয়। বোলারকে আম্পায়ার বল করার অনুমতি দিল। সুজন দৌড়ে আসে বল করতে। বল ছুটতেই আবির এক পা এগিয়ে এসে সোজা ব্যাট উঁচু করে দেয়। অনটা ছিটে গতি থাকায় বলের সোজা যেয়ে গ্যালারির মধ্যে যেয়ে পড়ে। নীরব মামা চিৎকার করে বলে ওঠে, মামা, 6 বলে যদি 4টা 6 মারতে পারিস তাহলে তুই যা চাইবি তাই দিব। কথাটা আবিরের কান অবধি পৌঁছায়। অভ্র, নিশাত আর তানজিম বসা থেকে উঠে দাঁড়িয়ে হা হয়ে যায়। একদম প্রফেশনাল একজন ব্যাটসম্যানের মতো হিট করলো আবির। অভ্র এইরকম তাৎক্ষণিক শট দেখে অবাক হয় বেশি। মাইকে আবিরের নাম জোরে জোরে বলতে থাকে। সুজন নেক্সট বল করার জন্য এগিয়ে আসে। সুজন বেশ গতিতে একটা বাউন্সার মারে। আবিরের মুখে মাথা সোজা, বল বেশ গতিতেই চলে যায় কিপারের হাতে। আবির পেছন কাত হয়ে বলের আঘাত খেতে নিজেকে সামলায়। আবির সেকেন্ড বল এমনভাবে সিজ করবে একদমই ভাবেনি। সুজন নিতান্তই একজন বুদ্ধিমান বোলার, বাট আবির ডোন্ট কেয়ার। বল সুজনের, 6 আবিরের। আবির মুখটা একটা বাঁকা করে সুজনকে দিকে তাকায়। সুজন পাকিস্তানের বোলার। ওভার রিয়াজের মতো হাত সাপের মতো করে ভেঙচি কেটে দেখালো। আবির মুচকি হাসতে থাকে। অভ্ররা নীরব মামাদের পাশে এসে দাঁড়ায়। নীরব মামা বলতে থাকে, এইবার তৃতীয় বলে আবির 6 মারবে, তোরা সবাই দেখিস ও 6 মার। সুজন এবার বুদ্ধিমান বোলারের পেশা অনুযায়ী 6 রকম অ্যাঙ্গেলে বল করার জন্য ওভারের তৃতীয় বল করতে আসলো। সুজন ইউয়ার্ক মারতেই আবির সেটা হালকা উঠে এসে ফুল টাচ বানিয়ে লেগ সাইডে হিট করে। আর বল যেন আকাশ দিয়ে উড়ে এসে অভ্রের হাতে পড়ে। নীরব মামা থেকে এবার রিধির বাবা জোরে চিৎকার দিয়ে ওঠে। আবির সুজনের দিকে তাকিয়ে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন বিরাট কোহলির মতো জিভ বের করে সুজনকে ভেঙচি দেয়। সুজনের চোখে মুখে রাগের প্রতিচ্ছবি দেখা থাকে। আবির ঠিক এরকমই সুযোগের অপেক্ষাতে ছিল, কারণ আবিরের মতো একজন প্রফেশনাল ক্রিকেটার জানে বোলার যত বেশি রেগে যাবে তত বেশি বুদ্ধি হারিয়ে বল করবে। আর ব্যাটসম্যান যদি এটা বুঝতে পারে তখন বোলারকে কাবু করা খুব সহজ হয়ে যায়। 3 বলে 2টা 6 হয়েছে, আর 3 বলে 2টা 6 মারলেই আবির ওর মামার কাছে যা চাইবে তাই পাবে। চতুর্থ বল করার জন্য সুজন এগিয়ে আসে। এবারে রাগ থাকায় গতি বাড়িয়ে ছুড়ে সুজন, যা আবারও একটি বাউন্সার হয়। তবে আবির এবার ব্যাট পাতিয়ে একটু তুলে দেয় উপরের দিকে। পিছন দিক দিয়ে সেটা বাউন্ডারির বাইরে গ্যালারিতে যেয়ে পড়ে। অভ্র হা হয়ে তাকায় আবিরের দিকে। নিশাত এসে অভ্রের পাশে দাঁড়িয়ে বলে, নে, তোর প্রতিদ্বন্দ্বী পেয়ে গেলাম। তোর মতো খেলা পারে না এই এলাকার, কিন্তু এবার তোর থেকেও ভালো খেলা পারে একজন এসে গেছে। ব্যাট চালানোর স্টাইল দেখে যে কেউ বলে দিতে পারবে আবির একজন ভালো প্লেয়ার। 4 বল ফেস করে 3-6, এখনো 2 বল বাকি। দাঁড়া, আবিরকে একটু এক্সট্রা উৎসাহ দিচ্ছি। আবির, 2 বলে 2টো 6 চায়। তোর মামা যা চাইবে তাই পাবি, সাথে আমিও গিফট দেব রে। এই প্রথম রিধি আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইনোসেন্ট মুখে এতটা মায়া লাগানো প্রতিভা দেখতে পাচ্ছে রিধি, যা এর আগে কখনো দেখেনি কোনো ছেলের মুখে। রিধি চিৎকার দিয়ে আবির আবির বলে ওঠে। সাথে সাথেই পুরো গ্যালারি জুড়ে তখন আবির আবির নাম জোরে জোরে বলা শুরু হয়। পঞ্চম বল করতে আসে সুজন। অফসাইড দিয়ে বল কিপারের কাছে পাঠানোর চেষ্টা ছুটতেই আবির একটু অফ স্ট্যাম্পের দিকে সরে আসে। ব্যাট তুলে অফসাইডের একটা ছক্কা হাঁকায়। জেরিন সাথে সাথেই বসা থেকে উঠে দাঁড়ায়। আবিরকে সে এতক্ষণ পাত্তাই দিচ্ছিল না, কিন্তু 5 বলে 4টা 6 মেরে এখন সে হিরো হয়ে গেছে। জেরিন আবিরের দিকে তাকাচ্ছে। আবির স্ট্যাম্পের কাছে দাঁড়িয়ে চারপাশ দেখছে। দলির রান সংখ্যা দাঁড়িয়েছে 38। সেখান থেকে আবিরের রানই হলো 4-6-24। এমপি সাহেবের টিমের ক্যাপ্টেন এসে সুজনকে বলল, ব্যাটসম্যান কিন্তু অনেক ঠান্ডা মাথায় একজন,
খেলা দেখেই বোঝা যাচ্ছে সে তোমাকে নয়, সে বল আর তোমার হাতের দিকে ফোকাস বেশি রাখছে। খুব তীক্ষ্ণ দৃষ্টিতে সে কিন্তু বলে ফোকাস করছে। এই জন্য সে বুঝে যাচ্ছে তুমি কোনো লাইনে বল করছো। এমন ব্যাটসম্যানকে ক্যাচ আউট করার জন্য বল করতে হয়, স্ট্যাম্প আউট অসম্ভব বলা যায়। সুজন শেষ বল করার জন্য দৌড়ে হাসতে থাকে। এবার ওর প্ল্যান একটা স্লোয়ার দেওয়া, যেন আবির হিট খেলে আর বাউন্ডারির কাছ থেকে ক্যাচ লুফে নিয়ে তাকে আউট করা যায়। দৌড়াতে দৌড়াতে সুজন প্ল্যান সাজিয়ে ফেলেছে। সে দৌড়ে এসে বলটা একটু ঘুরিয়ে ক্রিজের মাঝে স্লোয়ার ফেলে দেয়। আবির বল মাটিতে পড়ার আগেই আন্দাজ করতে পারেনি যে বলটা স্লোয়ার আসবে। আবির লুজ বল পেয়ে হালকা অফ স্টাইপের লাইন সোজা হয়ে এসে যায়। ডান পায়ে ভর দিয়ে লেগের সাইডে জোরে ব্যাট চালায়। ব্যাট চালানোর গতি ছিল অনেক বেশি, কিন্তু বলটা ছিল অনেক লুজ। শর্ট পিচ বল, তবে অনেক আস্তে আসায় ব্যাটের যে জায়গাতে লাগার কথা সে জায়গাতে লাগে না। তবুও বল ব্যাটে শর্ট লেগে ওর গতি মতো চলে যায় লেগের দিকে। উঁচুতে বল। ওইদিকে কমেন্টি টিউটার মজা করে হিন্দিতে বলে ওঠে, হাওয়াই পে বল নিচে ইন্টারভিউ বল পাকানোর জায়গায়। সবাই সেদিকে তাকিয়ে আছে। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে আছে ফিল্ডার। বল ক্যাচ ধরার জন্য হাত উঁচু করে। বলটা ফিল্ডারের কাছে খুব কাছে চলে আসলো। নীরব মামা মাথায় হাত দিয়ে বলল, শেষ, সব শেষ, আর হবে না কিছু। রান এখানেই সমাপ্ত, চলো বাড়ি চলে যাই। ফিল্ডার একটি লাফ দিল, আর তখনই বাউন্ডারির খুব কাছে ফিল্ডার দাঁড়িয়ে আছে। বল কাছে যেতেই লাফ দিয়ে ধরে ফেলে ফিল্ডার। সাথে সাথে নীরব মামা আর আশরাফ সাহেব চেয়ারে লাথি মেরে উঠে নিশাদ মাথা থেকে ক্যাপ খুলে দিয়ে ছুঁড়ে মারে। সবার কাছে শ্বাসরুদ্ধকর একটি ব্যাপার হয়ে ওঠে উত্তেজিত পরিবেশ। রিধি বসা থেকে উঠে দাঁড়িয়ে হঠাৎই চিৎকার করে উঠল, আউট হয়নি, নো বল। সবাই রিধির কথা শুনে মাঠের দিকে তাকায়। রিধি চিৎকার করে বলতে থাকে, সবাই হা হয়ে যায়। উপস্থিত সবাই এতক্ষণ কেবল ক্যাচের দিকেই তাকিয়েছিল। ওদিকে বল করার সাথে সাথেই আম্পায়ার হাত উঁচু করে নো বল সিগন্যাল দিয়েছে। কেউ তা খেয়ালই করেনি। এতক্ষণ আম্পায়ার নো বল দেখিয়ে দিয়েছে, কিন্তু কেউ তা খেয়াল করেনি। ফিল্ডার ক্যাচ ধরে যখনই উল্লাস করতে যাবে, সে তাকিয়ে দেখে আম্পায়ার নো বল বলে দিয়েছে। আম্পায়ারের হাত দেখে নীরব মামা আনন্দে চিৎকার দিয়ে ওঠে। আশরাফ সাহেব দৌড়ে এসে জড়িয়ে ধরল নীরবকে। সবাই যেন প্রাণ ফিরে পেল। আবির আরও একটি লাইফ পেয়ে গেছে, কিন্তু তার থেকে যেন গ্যালারিতে থাকা সবার দেহে প্রাণ ফিরে এলো। সবাই আবিরের থেকে বেশি এক্সাইটেড। সুজন বিরক্তি প্রকাশ করে আবারও বল হাতে নিয়ে নির্ধারিত জায়গায় এসে দাঁড়িয়ে যায়। আম্পায়ার জানায় সুজন লাইনের বাইরে পা ফেলে নো বল করেছে। সুজন কিছুই বলতে পারে না। সব শেষে বল করার জন্য দৌড়ে আসে। আবার একটি লুজ বল দিয়ে ফেলে সুজন, কিন্তু এবার আবির আর সেটা লুজার হয়ে টানে না। একই পজিশনে অফ স্ট্যাম্পের দিকে সরে এসে জায়গা মতো ব্যাট বলে করে গ্যালারির বাইরে ফ্রি হিট বল 6 হাঁকিয়ে দেয়। আশরাফ সাহেব আর নীরব মামা আম্পায়ারের সাথে হাত উঁচিয়ে 6 দেখায় খুশিতে। রিধি 6-এর প্লেকার্ড তুলে ধরে। আবির পানির জন্য সিগন্যাল দেয়। পানি নিয়ে যাওয়ার কথা কোনো প্লেয়ারে, কিন্তু গ্রামের খেলা, এতে ইন্টারন্যাশনাল নিয়ম মানে না কেউ। নীরব মামা, আশরাফ সাহেব আর নিশাদ পানি নিয়ে আবিরের কাছে দৌড়ে যায়। 3 ওভার শেষ, 44 রান হয়েছে আবিরদের, যা এখন খুব বেশি না হলেও একটা ছোট করে চ্যালেঞ্জিং রান। 5 উইকেটের চাপটা আবির যেন 1 ওভারেই কমিয়ে দিয়েছে। তুই তোর মতো খেল, যা তোকে প্রতিশ্রুতি দিলাম, যা চাইবি তাই পাবি, বল কি চাস? ঠিক সময় মতো চেয়ে নিব, চাওয়াটা আমার দিবেন আপনি। আচ্ছা, আমিও দিব, শুধু ভালো করে খেল বাপ। ওরা পানি খাইয়ে চলে যায়। নিশাদকে আবির বলে, কিরে, ক্রিকেট খেলা শেখাবি না? না, মানে আবির ন্যাশনাল টিমে খেলার অফার আসছিল 11 বার, না করে দিয়েছি। কেন জানিস? আমার আম্মু চায়নি তাই। না হলে তোরা এখন এখানে বসে সরাসরি আমার খেলা দেখতি টিভির সামনে বসে বসে। যা, প্রতি ওভার শেষে পানি এনে দিস। নিশাদ কিছুই বলল না। সে মাঠ থেকে উঠে আসলো। 4র্থ ওভার শুরু। বোলার দৌড়ে এসে এগিয়ে বল করতে। প্রথম বলেই ব্যাটসম্যান আউট। আবির কিচ্ছু বলল না।
রাগী মুখে ব্যাটসম্যানের দিকে তাকিয়ে আছে, কারণ বোলার স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করেছে, যা স্ট্রেট চালালে লিগালি 6, কিন্তু ব্যাটম্যান আগেই ব্যাট চালিয়ে ফেলে, যার জন্য দুটো স্ট্যাম্প পড়ে যায়। 6 উইকেট 44 রান। নতুন ব্যাটসম্যান আসে, ক্রিজে এসে দাঁড়িয়ে বলের অপেক্ষা করতে থাকে। বলার জানে নতুন ব্যাটসম্যান, তাই ঠিক লথিস ম্যালিঙ্গারের মতো দুরান্ত একটি ইউয়ার্ক মারে, আর ব্যাটসম্যানের ব্যাটের কোনায় লেগে লেগ স্ট্যাম্পে পড়ে যায়। 7 উইকেট পতন ঘটে। আবির চুপচাপ এসে পাশে দাঁড়িয়ে থাকে। নীরব মামার চোখে মুখে আবারও ভয় আর চিন্তার ছাপ। ব্যাটসম্যানরা এমনভাবে নাক কাটবে বুঝতেই পারেনি টিম কর্তৃপক্ষ। বলারদের গতিময় বল সব ব্যাটসম্যান যেন ধরাশয় হয়ে পড়েছে। হ্যাট্রিক চান্স। আবিরের ইশারা করে মামাকে নিশাদকে যেন মাঠে নামায়। নিশাদ ভয়ে নামতে চায় না। অভ্র আর তানজিমের উৎসাহে নামেও 8 নম্বরের ব্যাটম্যান হিসেবে নামে নিশাদ, কিন্তু সে একজন বোলার, আর গতিময় বল দেখে নিশাদ ভয় পায়। আসলে ভয় পাচ্ছে লজ্জার। নীরব মামার মুখটা সে দেখতে পাচ্ছে না। কত ভরসা করে প্লেয়ার কিনেছে, ভালো প্লেয়ারগুলো এইভাবে মান সম্মান ডোবাবে কেউ জানতো না। এজন্য নিশাদ ভয় পাচ্ছে, কিন্তু আবিরের ইশাদের শেষমেশ নামতেই হলো নিশাদের। আবির নিশাদের কাছে এসে ক্রিকেট মাঝখানে দাঁড়ায়। নিশাদ করুণ দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। আবির ওর মাথায় জোরে একটা গাঁটটা দিয়ে বলে, তুই হ্যাট্রিক উইকেট ব্যাটসম্যান। বোলার তার পুরো গতিতে স্ট্যাম্পে বল করবে। 2 রকম বল করবে, হয় ইয়র্ক ডেলিভারি দিবে, না হয় সোজা ওয়ানটা সিট স্ট্যাম্প বল করবে। এই দুইটা শিওর, মানে 90% পাবি। তাই তুই বলের দিকে ফোকাস রাখবি। পুরো ফোকাস বলের উপরে রেখে এক পা এগিয়ে এসে সোজা ব্যাট চালাবি। হয় ফুট টাচ পাবি, না হয় ওয়ান টাচ বল পাবি। লাগলেই হবে ব্যাটে। মনে রাখবি, বলার কিন্তু উইকেটের জন্য বল করবে, ডট বলের জন্য না। তুই কনফিডেন্সের সাথে 6 মারার জন্য হিট করবি। বলার চাইবে উইকেট, তুই চাস 6। বাকিটা তোর কাছে। ওকে ক্যাপ্টেন। নিশাদ হিটে চলে যায়। বোলার দৌড়ে আসে বল করতে, আর আবিরের কথা পুরোপুরি মিলে যায়। বোলার উইকেটের জন্য ইউয়ার্ক মারতে যায়, কিন্তু নিশাদ উঠে আসতে সেটা পারফেক্ট একটি ফুল টাচ বল পায়। দুপাশে দুটো ফিল্টার রাখা হয়েছিল। ভেবেছিল নিশাদ ডিফেন্স করবে আর ক্যাচ ধরে আউট করবে, কিন্তু নিশাদ ফুল টাচ বল পেয়ে হিট করে। তবে হাতে বেশি স্ট্রং না থাকায় বল বেশি দূর যায় না। দৌড়ে 3 রান হয়। 7 উইকেট আর চতুর্থ ওভারে 3 বল শেষে দলীয় রান সংখ্যা 47। এবার আবির হিট আসে। আগের ওভারে 5 বলে 5টা 6 মেরে বোলারদের জন্য বেশ আতঙ্কবাজ হিসেবে পরিচিত হয়ে গেছে। এজন্য নিশাতের বেলায় যারা কাছে সরে এসে ফিল্টার করেছিল তারাই এখন বাউন্ডারির কাছে যেয়ে দাঁড়ায়। এইদিকে নিশাত অনেক খুশি। এই প্রথম সে কনফিডেন্সের সাথে ব্যাট চালিয়েছিল, আর সেটা এই ব্যাটে বেঁধে গেছে, যার জন্য 3 বার দৌড় নিতে পেরেছে। সামানের জন্য 4 বাউন্ডারি হয়নি। ফিল্ডার দৌড়ে যেয়ে বল ধরে নেয়। আবির হিটে দাঁড়িয়ে আছে। জেরিন বসা থেকে উঠে দাঁড়ালো, আবিরের দিকে অপলক হয়ে তাকিয়ে আছে। বোলার বল করতে আসলো। লেগ সাইডে বল দিতেই আবির ঘুরে ভিলিয়ার্সের মতো 360 ডিগ্রি স্টাইলে ব্যাট চালায়। বল আবারও উড়ে গ্যালারির মধ্যে এসে পড়ল। বোলার এবার ভয় পেয়ে যায়। ক্যাপ্টেনের কথা মতো ইউয়ার্ক দেখানোর জন্য আবারও 5ম বল করতে হয়েছে, কিন্তু অভিজ্ঞ আবির তা বুঝে নিয়ে হালকা উঠে এসে ফুল টাচ বানিয়ে অফ স্ট্রেট 6-এ হাঁকিয়ে দেয়। জেরিন জোরে চিল্লিয়ে ওঠে। সেই এখন আবির আবির বলে জোরে চিৎকার করতে থাকে, যা তিশা রিধির কান অবধি এসে পৌঁছায়। রিধি ঘুরে জেরিনের দিকে তাকায়। জেরিন ফোন বের করে আবিরকে ভিডিও করছে, আর আবির বলে বলে ডাকতে ডাকতে ফ্লাইং কিস দিতে থাকে, কারণ সবাই জানে জেরিন খেলা প্রিয়, আর ওর কাছে যে ভালো খেলে সে আরো বেশি হিরো। নীরব মামারা চিৎকার দিতে দিতে উৎসাহ দেয় আবিরকে। অভ্র হা হয়ে আবিরের খেলা দেখতে থাকে। লাস্ট বল করে বোলার। আবির একটা সিঙ্গেল নিয়ে আবারও হিট আসে। সুজনের শেষ ওভার আসে। দলীয় রান সংখ্যা 58, আবিরের রান 43। সুজন বল করার জন্য এগিয়ে আসে। প্রথম বলেই স্লোয়ার কাটার পারে। আবির হিট করতে যেয়েই থেমে যায়, কারণ বল ছোড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই আবিরের তীক্ষ্ণ চোখে বল দেখে বুঝে যায় কি ধরনের বল হবে এটা। আবির ডিফেন্স করে। নিশাদ দৌড়ানোর জন্য কল দিলেও আবির সেটা পাত্তা দেয় না। আবির স্ট্যাম্পের পাশে এসে দাঁড়িয়ে সুজনকে দেখতে থাকে।
কোনো দিকে ওর দৃষ্টি নেই। এত চিৎকার, উৎসাহ, উত্তেজনায় মাথা ঠান্ডা রেখে বোলার আর বলের দিকে ফোকাস রেখেছে। সুজন দৌড়ে আসে বল করতে। অফলাইন দিয়ে একটি ছোট্ট বাউন্সার দেয়। আবির জোরে ব্যাট চালানোয় ব্যাট আরও একটি ডট বল। আবির ঠোঁট দুটো জোরে একজন টেনিস খেলোয়াড়দের মতো করে ফু দিয়ে নাড়াতে থাকে, আর ব্যাট দিয়ে পায়ে দুইবার বাড়িয়েও দিল। হিটে এসে দাঁড়ায়, বলে ফোকাস ওর। সুজন ভাবে আবারও অফলাইনে হালকা বাউন্স দিলে ডট খাবে, কিন্তু না। আবির অফে সরে এসে ব্যাট চালায়। বল অফলাইন দিয়ে আবারও গ্যালারির মধ্যে যেয়ে পড়ে। আবির রান এখন 49 হয়। আবির আর 1 রান লাগবে 50 করতে। অভ্রের পরে এই প্রথম কোনো খেলোয়াড় 50 করেছে এই মাঠে। অভ্র ছাড়াও অনেকে 50-এর কাছে যেয়ে থেমে যায়। হয় ওভার থাকে না, না হয় আউট হয়। চতুর্থ বল করতে আসে সুজন। সোজা দাঁড়িয়ে লেগে তুলে দেয় বেশ জোরে। এবার বল যেয়ে পড়ে সাজ্জাদের মাথার উপর। রিধি বলের দিকেই তাকিয়েছিল, আর সাজ্জাদ রিধিকে দেখছিল। বল আসছে ওর দিকে, সেটার কোনো খেয়ালই নেই। সাজ্জাদের মাথায় বল পড়তেই রিধি জোরে হেসে ওঠে। আবির এর দিকে মোহনীয় দৃষ্টিতে তাকায় রিধি। আবির 50 আপ করে, ওর নিজের রান হয় 50। দলীয় রান তখন 67। আবির ব্যাট উঁচু করে দাঁড়ায়। তানজিম অভ্রকে বলে, দোস্ত, আবির যদি আর 3টা 6 মারে তাহলে সে তোর রেকর্ড ভেঙে ফেলবে। মনে আছে তুই একটা ইনিংসে কোনো 4 না মেরে 11টা 6 মেরেছিলি। আবিরের 9টা 6 হয়ে গেছে, আর 3টা 6 মারলে সে তোর রেকর্ড ভেঙে ফেলবে। অভ্র কিছু বলল না। ওর দিকে আবির লাস্ট বলে সিঙ্গেল দিয়ে শেষ ওভারের হিটে চেয়ে দাঁড়ায়। নতুন একজন বোলার এসেছে বল করতে। প্রথমে লুজ হাফ বলি বল। আবির স্টাইল মেরে একটা 6 হাঁকিয়ে দেয়। এরপর সে থামেনি, পরপর 3 বলে আরও 3টে 6 মারে। মোট 13টা 6 মেরে আবির থামে। পঞ্চম বলে এসে আবির লিগাল 6 হওয়ার বলে সিঙ্গেল নিয়ে নিশাদকে হিটে পাঠায়। দলীয় রান 67 থেকে দাঁড়িয়েছে 93, যা নীরব মামাদের টিমের জন্য একটি নতুন রেকর্ড। এর আগে এত রান কোনোদিনই করতে পারেনি তারা। আবিরের রান ছিল 80। শেষ বলে নিশাদ হিটে যায়। বোলার স্ট্যাম্পে বল করতে নিশাদ সেটা 6 মারার জন্য ব্যাট তোলে, কিন্তু পেছন থেকে স্ট্যাম্প পড়ে যায়। নিশাদ লজ্জায় মাথা নিচু করে নিল। সেই সাথে প্রথম ইনিংস শেষ হয়। আবিরের সাথে নিশাদ হাত মিলিয়ে চলে আসতে থাকে। সুজন দৌড়ে এসে আবিরের সাথে হাত মিলিয়ে বলে, ইউ আর জিনিয়াস প্লেয়ার। আপনি কি সেই আবির? আবির ইশারায় জানতে চায়, কোন আবির? যাকে 11 বার ইন্টারন্যাশনাল টিমের ডাক আসার পরও চাননি সেই আবির? আপনি সববার উদাহরণস্বরূপ ব্যবহার হয়ে থাকেন। আপনার নাম শোনা যায় ঢাকায়। এইখানে আপনি খেলতে আসলে আগে কখনই আসতাম না। আসলে আমি সেই আবির না, এমনি পাশের গ্রামে বেড়াতে এসেছি। এই টিমের ম্যানেজমেন্টরা আমাকে ধরে বেঁধে নামিয়ে দিয়েছে। ও, বেস্ট অফ লাক। আমরাও দেখি এত হিউজ টার্গেটের রান অতিক্রম করতে পারি কিনা। সুজন চলে যায়। আবির মামাদের কাছে আসতেই ওকে আশরাফ সাহেব জড়িয়ে ধরে। সবার সাথে টুকটাক কথা শেষ করে একটা চেয়ারে বসে কলা রুটি খাচ্ছিল আবির। তখনই শুনতে পেল দাঁড়াতেই আবির বলল, নিশাদ, উনি নাকি তোর অনেক বড় ফ্যান। তোর বল করার স্টাইল খুব পছন্দ তার। তোকে অনেক দিন ধরে খুঁজছে অটোগ্রাফের জন্য। আমাকে এসে বলল, দেখ কি করবি। আবির কথাটা বলে জেরিনের থেকে ক্যাপ নিয়ে সেখান থেকে চেয়ার সরিয়ে আনে। জেরিন চোখ বড় বড় করে তাকায় আবিরের দিকে। নিশাদ কিছু বলতে যাবে, তার আগেই জেরিন কলম ছুঁড়ে দিয়ে সেখান থেকে উঠে আসে। আবির পানি খেতে থাকে। ঘুরে একবার পিছনে তাকাতেই দেখে তিশা তাকিয়ে আছে, অথচ তিশার পাশে থাকা রিধিও আবিরের দিকেই তাকিয়েছিল। কিন্তু আবির ঘাড় ঘোরাতেই রিধি চোখ সরিয়ে নেয়। আবিরকে বুঝতে দিতে চায় না সে তাকাচ্ছিল আবিরের দিকে। আবির রিধিকে দেখার জন্যই পিছনে
নিশাত আবিরের কথা মতো সর্বোচ্চ গতিতে লেগ স্ট্যাম্পের সোজা একটি ইয়র্ক মারে। ব্যাটসম্যান সেটা সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়, কিন্তু তার আগেই বল যেয়ে লাগে লেগ স্ট্যাম্পের গোড়ায়। প্রথম বলেই উইকেট। নিশাত দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে। সবাই জানে এমনটা আবিরের সিদ্ধান্তেই হয়েছে। নতুন ব্যাটসম্যান আসে। নিশাত ইশারায় আবিরকে ডাকে। আবির কাছে যেয়ে বল হাতে নিয়ে রুমাল দিয়ে মুছতে মুছতে বলে, একটা স্লিপ দিচ্ছি, বলটা পুরো অফ সাইড দিয়ে সুইং করাবি, আর সেটা যেন আরও বেশি গতি হয়। ব্যাটসম্যান কিন্তু 94 রানের টার্গেটে ব্যাট করছে মাত্র 36 বলে, আর এবার সে আসবে, সেই শট খেলবে, এর জন্য আউটসুইং করা কাজে আসবে। নিশাত আবিরের কথা মতো দৌড়ে এসে সেম বল করে। আর ব্যাটম্যান ব্যাট চালায়, কিন্তু ব্যাটের উপরের কোণাতে লেগে বল সেকেন্ড স্লিমের কাছে কট করে। স্লিপ এক মুহূর্তেও দেরি করে না, লাফ দিয়ে কট ধরে নেয়। সাথে সাথেই আরও একটি উইকেট পড়ে যায় ব্যাটসম্যানদের। নিশাত দৌড়ে এসে আবিরের গালে চুমু দেয়। আবির সাথে সাথেই নিশাতকে সরিয়ে দিল। গাল মুছতে মুছতে বলে, হারামি, গে হয়ে যাচ্ছিস, ছি, ইয়াক, দাঁত ব্রাশ করিসনি মনে হচ্ছে। হারামি, সকালে দাঁত ব্রাশ না করেই চলে এসেছিস মাঠে। আরে মামা, এটাই তো গ্রামের খেলার মজা। আউট হলে আম্পায়ারের দোষ, রান না হলে বল ভালো না, 6 হলে ব্যাট ভালো, এমন কত যে নিয়ম দেখতে পারবি। বৃষ্টিতে ফুটবল খেলে ভিজে বাসায় যে বকুনি খাওয়া হলো গ্রামের খেলার পুরস্কার, বুঝেছিস? হ, বুঝছি, যা বল কর। নিশাত বাকি বল করে। একটা 6-এর সাথে 2টো উইকেট নিয়ে ওর ওভার শেষ হয়। আবির আরও একজনকে বলে দেয়। ওপাশে সুজন ব্যাট করে। নতুন বোলারের ওভারে 3টে 6 আর একটি সিঙ্গেল নেয় সুজন। 2 ওভারের শেষ আবারও নিশাত আসে বলে। সুজন ব্যাটে দাঁড়ায়। 2টো 6 আর সিঙ্গেল রান দিয়ে নিশাত ওভার শেষ করে। এতক্ষণে আবির বুঝে যায় সুজন একজন ভালো ব্যাটম্যান। এবার আবির বলে আসে। ওপাশে সুজন ব্যাট করে। সুজন ভালো করেই জানে আবির একজন বুদ্ধিমান প্লেয়ার, আর আবির জানে সুজন একজন ভালো ব্যাটম্যান। তারপর আবির বল করতে আসে। প্রথম ডেলিভারিটাই গুড লেন্সে থাকায় সুজনকে ডিফেন্স করতে হয়। এভাবেই একটা 6 দিয়ে আবির ওর ওভার শেষ করে। তারপর আস্তে আস্তে ইনিংস শেষ হয়। আবিরেরা 40 রানে জিতে যায়। 11 জন প্লেয়ার নিয়ে 6 সাইড ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এরপর অভ্রদের ম্যাচ শুরু হয়। অভ্ররা 60 রানের টার্গেটে ব্যাট করতে নামে। তানজিম আর অভ্র মিলেই পুরো রান চিজ করে জিতে নেয়। এখন সেমিফাইনালে আবিরদের সাথে অভ্ররা উঠেছে। একে একে 4 দল হেরে যায়। বাকি 4 দল নিয়ে সেমিফাইনালের আয়োজন করা হয়েছে। আবির বসে আছে। নীরব মামা আর আশরাফ সাহেব আসে আবিরের কাছে। টিম টস করে আসলাম। সেমিফাইনালে এবার অব্ররা পড়েছে একটা মেম্বারের টিম। ফাইনালে যদি উঠতে পারে শিওর অব্রদের কাছে হেরে যাব। এবার ট্রফি আমাদের কাছে আসবেই। জানি না আবির, ফাইনালের ট্রফি যেন আমাদের ঘরেই আসে। যেভাবেই হোক ম্যাচ জিতাতেই হবে। ইনশাআল্লাহ। সেমিফাইনালের ম্যাচ শুরু হয়। প্রথম সারির ব্যাটসম্যান এবার খুব ভালো লেগেছে, খুব ভালোই খেলেছে। আবিরের নেতৃত্বে ব্যাটসম্যানরা আবিরকে নামার সুযোগ দেয়নি। 76 রানের টার্গেট নেয়। দ্বিতীয় ইনিংসের আবিরেরা বল করে। প্রতিপক্ষকে 57 রানে ধরাশায়ী করে ফেলে। আবিরেরা এখন ফাইনালে এসে পৌঁছেছে। অভ্ররা মাঠে নামে। আগে ব্যাট করে প্রতিপক্ষের রানের টার্গেট নেয় 84, যা দ্বিতীয় ইনিংসের টিম 40 রানেই সব উইকেট হারিয়ে পরাজয় বরণ করে। সময় তার গতিতেই চলছে। সকাল গড়িয়ে দুপুরের শেষ অংশে চলে এসেছে। দুপুরের হালকা খাবারের পরেই শুরু হয় এই টুর্নামেন্টের কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ। নীরব মামার চোখে মুখে চিন্তার ছাপ। এবার অনেকটাই ফেভারিট টিমের তকমাটা পেয়ে গেছে। বহু ফ্যান সাপোর্টার পাচ্ছে ওনার টিম, কিন্তু প্রতিপক্ষ কোনো ছোটোখাটো টিম না। অভ্রের নামের একজন বৃদ্ধাংশী ব্যাটসম্যানের আছে সেই টিমে। আবির আর অভ্র টসে যায়। আম্পায়ার টস করলে উঁচু করে, অভ্র চেয়ে নেয়। অভ্ররা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল, কারণ প্রথম প্রায় সন্ধ্যা হয়ে গেছে। দ্বিতীয় ইনিংসে রোদ না থাকায় ব্যাপারটা ফ্রেশও করতে পারে। সেজন্য অভ্র ব্যাট নিল। আবির বলল, অভ্র ভাই, আস্তে আস্তে 6 মারিস। তোর যা ব্যাট চালানোর গতি, বলাররা তো ভয়ে বল ছুড়বে না। ধুর, ফন্ডি মার্কা কথা বলিস না তো। তুই তো 1 ওভারও বল করিস না। তোর বল দেখার বাকি আছে।
আবির মনে মনে হাসে আর বলে, তোর জন্য তুলে রেখেছি বল। আবির অভ্রের সাথে হাত মিলিয়ে চলে আসে উপরে। নীরব আর আশরাফ সাহেব মাঝখানে, প্লেয়াররা গোল হয়ে দাঁড়িয়ে ওখানে কথা শুনছে। অব্ররা কিন্তু ভালো টিম হলেও কোনো বড় রকমের ভুল করা যাবে না। ধীরে সুস্থে আমাদের বল করতে হবে। ভুল করেই অব্র আর তানজিম কিন্তু সেই ওভারের ফায়দা তুলতে একটু দেরি করবে না। সবাই শিরাটা দিয়ে খেলবে, ভয় পাওয়ার কিছু নেই, আমরাই জিতবো। আবিরকে ব্যাটে সাপোর্ট করলেই হবে। ব্যাটসম্যানরা এখন খেপে থাকবে। আমাদের দরকার ডট বল খেলানো। উইকেট নেওয়ার টার্গেটে বল করলেই বল মার খাবে। মনে মনে ইচ্ছে করো সবাই, যেন আমি যে বলটা করব সেটা যেন ডট যায়। 6 বা 4 নয়, বরং 3 বা সিঙ্গেল হলেই যথেষ্ট। তাই ডট ডেলিভারি দেওয়ার চেষ্টায় বল করবে বলাররা। উইকেট এমনিতেই আসবে। আবিরের কথা মতো সবাই মাঠে নামে। অভ্র নেমেছে হিটে। নতুন একটা বোলার রেডি করে আবির। আবির তাকে যে ডট বলের জন্য বলে। অভ্র রেডি। চারপাশে দর্শকে ভর্তি, সবাই জোরে জোরে চিল্লাচ্ছে। সবাই অনেক আনন্দিত। মাইকে মাঝে মাঝে গান বাজছে। কমেন্ট্রিতে 3 জন লোক বারবার বলছে, ফাইনাল ম্যাচ আবির বনাম শুভ্র, ফাইনাল ম্যাচ আবির বনাম অভ্র। আসলেই তাই। টান টান উত্তেজনায় ম্যাচ শুরু হচ্ছে। অর্ধেক লোক আবিরের সাপোর্টে আর অর্ধেক অভ্রদের সাপোর্টে। এক পাশে অভ্র চিৎকার দিচ্ছে আর এক পাশে লোকেরা আবির আবির চিৎকার দিচ্ছে। এদিকে বোলার দৌড়ে আসছে বল করতে। প্রথম বলেই হালকা বাউন্স হয়ে কিপারের হাতে চলে যায়। প্লেয়াররা সবাই হাততালি দিয়ে বোলারের উৎসাহ দিতে থাকে। অভ্র যেন হুট করেই এমন বল পাবে ভাবেনি। সে রেডি হয় নেক্সট বলের জন্য। বোলার দৌড়ে এসে আবারও গুড লেন্স রেখে বল বাউন্স দেয়। গলা সোজা যাওয়াতে এটা কোনো বাউন্সার কল হয় না। আবারও কিপারের হাতে বল। অভ্র হতাশাজনক দৃষ্টিতে তাকালো বোলারের দিকে। পরের বল করতেই অভ্র ব্যাট চালায়। বল বাউন্ডারির বাইরে চলে যায়। এরপর বাকি 3টে বলেই গিনটে 6 মারে অভ্র। 1 ওভারে 24 রান দেয় বোলার। আবির বারবার একটা দেখিয়ে দেওয়া লেন্সে বল করতে বলেছে আর বোলার ঠিক 4টে বলই লুজ দিয়ে ফেলেছে। এই জন্য অভ্র ইজিভাবে 6 হাঁকিয়েছে 4টে। নিশাত আসে বলে। এপাশের ব্যাটম্যান ওপাশে যায়। নিশাতের প্রথম বলেই হিট করে ব্যাটম্যান। আবিরের আয়ত্তের বাইরে গিয়ে বল চলে যাচ্ছিল। আবির রোমান রেন্সের স্পিয়ারের মতো লাফ দিয়ে হাওয়াতে থাকা কালিন বল হাতে ধরে নিয়ে মাটিতে পড়ে। এক মর্মান্তিক ক্যাচ ধরে আবির। সবাই উল্লাস করলেও আবির কোনো আনন্দ করলো না। সে অভ্রের দিকে তাকাচ্ছে। আবিরের মাথায় অভ্রের পরপর 4টে 6 মারার দৃশ্য ঘুরছে। অভ্রের উইকেট না নেওয়া অবধি আনন্দ করতে পারছে না আবির। নিশাত বল করছে। ওপাশে অভ্র। ক্রিজ ছেড়ে অভ্র ক্যাচ ধরার আগেই চলে গেছিল অর্ধেকের বেশি। এই জন্য সে হিটে এখন। নিশাত বল করে অভ্র আবারও 6 মারে। এভাবে আরও 2টা 6 মারে নিশাতের ওভারে। 7টা 6 হয়ে গেছে অভ্রের। অন্য একজন বলার আসে। একটা সিঙ্গেল রান দিয়ে অভ্রকে হিটে দেয়। অভ্র এই ওভারে আবারও 3টে 6 মারে। অভ্র মোট 10টা 6 মেরেছে। 3টে ওভারে 60+ রান। আবির বলে আসে। ওপাশে নতুন একজন ব্যাটসম্যান। আবির একটা সিঙ্গেল নিতে পারে সেই রকম বল করলো, কারণ আবির ওপাশে অভ্রকে চাইছে। অভ্র ব্যাটে। আবির বল করার জন্য দৌড়ে আসে। সর্বোচ্চ গতিতে গুড লেছে একটি বল করে আবির। অভ্র কিছু বোঝার ওঠার আগেই বল যেয়ে লাগে স্ট্যাম্পে। অভ্র বোকার মতো একবার পিচের দিকে তাকায় আর একবার স্ট্যাম্পের দিকে তাকায়। এই প্রথমবার সে আউট হলো। লাস্ট ম্যাচ বছরে সে পুরো ইনিংস শেষ করে উঠেছে, কোনো বোলার আউট করতে পারেনি। অভ্রদের দলীয় রান তানজিমের সহযোগিতায় 92তে এসে দাঁড়িয়েছে। প্রথম ইউনিকর্সের মতো হিউজ টার্গেটে ব্যাট করতে নামবে আবিরের দল। আবির অভ্রের উইকেট নেওয়ার পরই উল্লাস করেনি। দ্বিতীয় ইনিংস শুরু হয়। ব্যাটসম্যানরা নামে মাঠে। অভ্র উইকেট কিপার। দলকে MS ধোনির মতো নেতৃত্ব দিয়ে থাকে। তানজিম বল করতে আসে। প্রথম বলেই 6 হয়। এইভাবে প্রথম ওভার শেষ হয়। 1 ওভারে মাত্র 12 রান করেছে। প্রতি ওভারে 16 রানের টার্গেট। দ্বিতীয় ওভারের প্রথম উইকেট পড়ে যায়। আবির বসা থেকে উঠল। সে এখন ব্যাট করতে যাবে। ব্যাট হাতে নিয়ে এসে একবার রিধির দিকে তাকালো। রিধিকে সে প্রথমবার ওর দিকে তাকিয়ে থাকতে দেখে। আবির মুচকি আসলো।
ব্যাট হাতে নিয়ে মাঠে প্রবেশ করে। অভ্র বোলারকে অনেক টিপস দিতে থাকে। আবির ক্রিজে এসে অভ্রের দিকে তাকায়। গ্যালারি থেকে আবির নাম শুনতে থাকে আবির নিজেই। আবির রেডি হয়। প্রথম বল কানের নিচ দিয়ে চলে যায়। আবিরের কাছে ডট বল পেয়ে বোলার যেন একটু বেশি কনফিডেন্স পায়, তাই স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করতেই আবির সোজা ব্যাট চালিয়ে দেয়, আর সেটা সোজাসুজি যেয়ে গ্যালারির মধ্যে পড়ে। পেছন থেকে অভ্র বোলারকে ঝাড়ি দিয়ে ওঠে। বোলারকে বলে এমন বল যেন আর না হয়। আবির রেডি। নেক্সট বলেও 6 হাঁকায়। এরপর 4টা বলে মোট 4টা 6 মেরে এই ওভারে মোট রান 36। 2 ওভারে শেষ। অভ্র সব বোলারকে ডাকে। আবিরকে দেখিয়ে বলে, ও কিন্তু ডেঞ্জার ব্যাটসম্যান, কোনো রকম লুজ বল দিলে সেটা ও ছাড় দেবে না। পুরো গতিতে লাইন ধরে রেখে বল করে সবাই। ওই উইকেটটাই আমার চাই। ও আউট হলে এই ম্যাচ জেতার শক্তি কোনো ব্যাটসম্যানেরই নেই। সে কিন্তু ওয়ান ম্যান আর্মির মতো একাই দলকে এগিয়ে নিয়ে যাবে। 4টে 6 মেরেছে, আর যেন ওর ব্যাট থেকে 6 না আসে। নীরব মামার মাথায় হাত উঠে গেছে। বারবার চিন্তা করছে এত বড় টার্গেট কি আবির পারবে অতিক্রম করতে। সবাই ধরেই নিয়েছে অভ্ররা চ্যাম্পিয়ন হয়ে গেছে। ব্যাটসম্যান সিঙ্গেল দিয়ে আবিরকে দেয়। বল করছে তানজিম। আবির তানজিমের বলে আবারও 4টে 6 মারে। আবিরের এমন 6টা, আবির এখন 8টা 6 হয়ে গেছে। আবিরের 6 মারছে আর অভ্রের দিকে তাকাচ্ছে। অভ্র লেগে প্লেয়ারদের সাথে চিৎকার শুরু করেছে। 3 ওভার শেষে রান 73 রয়েছে। তিনি ওভারে আর 20 রান লাগবে। ব্যাটসম্যান আবারও সিঙ্গেল দিয়ে আবিরকে এপাশে পাঠায়। আবিরের অন স্ট্রাইক। আবারও 4টে 6 মেরে পুরো বাজিমাত করে দেয় আবির। 2 ওভারে থাকতেই সে ম্যাচ জিতে গেল। নীরব মামা আর আশরাফ সাহেব দৌড়ে মাঠে চলে আসে। আবিরকে এসে কাঁধে তুলে নেয়। দূরে বসে এসব রাহুল সাহেব ভিডিও করে আবিরের মাকে দেখাচ্ছিল। নীলিমা বেগমকে বলে, সকাল থেকে ভিডিও কলে ছিলে, তোমার ছেলে ক্রিকেট খেললো, সে এখন ম্যাচ জিতেছে। তোমার ভাইদের কি উল্লাস দেখেছ? অথচ তুমি আবিরকে ক্রিকেট খেলতে দাওনি। রাখছি আমি। নীলি, যা হয়েছে ভুলে যাও, চলে আসো গ্রামে। অতীত নিয়ে কেন পড়ে আছো? জীবন তো থেমে থাকে না কারোর জন্য। কষ্ট হলেও মানুষ মানিয়ে নিয়ে চলে। আমি তো আবিরকে জন্ম দিতে চাইনি, তোমার কথাতেই আবির হয়েছিল। তাহলে কেন এখনো এমন করে থাকবে? আমি তো তোমাকে ভালোবাসি, আবির আর ওর মামারাও তোমাকে ভালোবাসে। এখনো কিসের অভিমান তোমার? আমি তো তোমাকে কষ্ট দিয়ে রাখিনি। চলে আসো। ফোন রাখছি, দুপুরে খাইনি, খেতে হবে। আবিরকে সোজা বাড়িতে নিয়ে আগে খেতে দিবা। ও কিন্তু দুপুরে হালকা খাবার খেয়েছে। উনি ফোন কেটে দেয়। রাহুল সাহেব গ্যালারি থেকে বেরিয়ে এগিয়ে আসে। মাইকে পুরস্কার দেওয়ার জন্য বিজয়ী টিম ম্যানেজমেন্টকে ডাকা হয়। ম্যান অব দ্য সিরিজ, ম্যান অব দ্য ম্যাচ অব পুরস্কার আবিরের পকেটেই আসে। তবে মজার ব্যাপার হলো অভ্র, তানজিম আর নিশাত এসে আবিরকে পুরস্কারগুলো তুলে দেয়। পুরস্কারগুলো নিয়ে আবির ভিড় থেকে বাইরে বের হলো। দেখে চৈতি হাঁপাতে হাঁপাতে এসে আসছে ভিড়ের দিকে। আবির এগিয়ে যায়, কারণ চৈতির চোখে মুখে ভয়ের ছাপ। আবিরকে সামনে দেখে চৈতি থেমে থেপে হাঁপানি দিয়ে বলতে লাগলো, ও তুলে নিয়ে গেছে। কারা? কি তুলে নিয়ে গেছে? রিধি আপুকে ওরা তুলে নিয়ে গেছে। রিধি? আবির কথা বলেই রিধির বাসার জায়গাতে তাকালো। দেখে রিধি নেই। সারা জায়গাতে একবারে চোখ বোলালো আবির, কিন্তু কোথাও স্কার্ফ পরা, হিজাব পরে মেয়ে দেখতে পেল না। আবির দৌড়ে রিধির বাসায় জায়গাতে এসে দাঁড়ালো। রিধির কাছে থাকা প্লে কার্ডটা পড়ে আছে সেখানে। কিছুটা দূরে তিশা দাঁড়িয়ে আছে। আবির ভিড় ঠেলে সেখানে যায়। তিশাকে ডাকলো। তিশা অবাক হয়, আবির তাকে ডাকছে। এই যে শুনুন, আপনার পাশে রিধি। রিধি? ও, এখন রিধির উপর নজর পড়েছে। বেয়াদব ছেলে, আপনার গালে একটা নয় আরো 2টো জ্বর বসানো উচিত ছিল। কয়টা দরকার আপনার? রিয়া ঠিকই বলতো, আপনি ভালো হবেন না। ভেবেছিলাম আপনাকে ঠিক করে নেব, কিন্তু কুকুরের লেজ কখনোই সোজা হয় না, এটা ভুলে যাওয়া উচিত হয়নি। আপনি ঠিক ওই কুকুরের লেজের মতোই। ছি, আমার ভাবতেও ঘেন্না লাগছে। আপনি এতটা জঘন্য একজন মানুষ। আমি? চুপ। আর কি বলতে চাচ্ছেন? আপনার মিথ্যে কথা এই তৃষা ভুলবে না। জানতো এখান থেকে রিদির খোঁজ নিতে আসছে। বেয়াদব। আবিরের হাতে আর একটা নিজের
কন্ট্রোলে ছিল, না হলে তিশাকে কষে চড় বসিয়ে দিত পাবলিক প্লেসে। নিজেকে সামলে আবির দৌড়ে আসে রিধির বসার জায়গাতে। সন্ধ্যা হয়ে যাচ্ছে। আবির সাজ্জাদ যেখানে বসেছিল সেখানে তাকায়। আবির দৌড়ে সেখানে যেতে যাবে, দেখে রিধির বসার জায়গায় নিচে শাড়িতে একটু লাল রং লেগে আছে। আবির নিচু হয়ে আঙুলে তুলে জিভে লাগায়। রক্তের স্বাদ আবির খুব ভালো করেই চিনে। তার মানে রিধিকে সাজ্জাদরা তুলে নিয়ে গেছে। হয়তো রিধির পা বা হাত কেটে রক্ত বের হয়েছে, কিন্তু রিধিকে কোথায় নিয়ে গেছে ওরা? আবির আবারও চারপাশে তাকায়, কিন্তু রিধি বা সাজ্জাদকে দেখা যাচ্ছে না কোথাও। আবির ঘামতে থাকে। সন্ধ্যা পড়ে গেছে। এক এক করে সবাই চলে যাচ্ছে। আবির মাঠ থেকে দৌড়ে বের হয়ে মেইন রাস্তায়। অভ্র ছিল। অভ্র, আশেপাশে কোথাও কোনো বড় জঙ্গল আছে? আছে। কেন? কোথায় জলদি বল। আর চৈতিকে খুঁজে বের করে জিজ্ঞাসা করে নিস সবটা। তবে বাড়িতে কাউকে চিন্তা করতে মানা করবি, কেউ যেন চিন্তা না করে। আমি ঠিকই খুঁজে বের করব। মানে কি? আর জঙ্গলটা এখান থেকে 2 কিলোমিটার দূরে, মেন রাস্তা থেকে বাম পাশের দিকে। আবির আর দাঁড়ায় না, দৌড়ে বাড়ির মধ্যে প্রবেশ করে। এক দৌড়ে ওপরে যেতে থাকে। আশরাফ সাহেব একবার জানতে চাইলো আবির এমন উত্তেজনা কেন চলাচল দেখে, কিন্তু আবির কিছুই বলল না। সে দৌড়ে ঘরে যেয়ে ফোন, পিস্তল আর বাইকের চাবি নিয়ে নিচে আসে। কাউকে কিছু না বলে দৌড়ে বাইকের কাছে আসেও। আবির তাড়াতাড়ি বাইক স্টার্ট দেয়। বাইকটা বাড়ি থেকে বের করে অনেক জোরে পিক আপ তুলে চালাতে থাকে। মনে মনে আবির বলে, এটা গ্রাম, এখানে যা কিছু হবে, মানে খারাপ কিছু, সেটা জঙ্গলেই হবে। 70% শিওর রিধিকে ওরা জঙ্গলের মধ্যে নিয়ে গেছে। ওদের সবকটারে যদি আজকে আমি মেরে না ফেলছি। আবির জঙ্গলের কাছে চলে আসে। বাইক রাস্তার পাশে কিছুটা জঙ্গলের বড় বড় গাছের মধ্যে এনে রাখলো। পকেট থেকে ফোন বের করে পুলিশের নাম্বারে ফোন দেয়। জায়গা মতো আসতে বলে। সে ভিতরে এগিয়ে যায়। তারপর আবির এগিয়ে যেতে থাকে। ওর ফোনে ভাইব্রেট হতে থাকলো। আবির বাম হাত থেকে ফোন বের করে দেখে অভ্রের কল। আবির রিসিভ করে। কোথায় তুই? রীতিকে পেয়েছিস? এদিকে ওর আব্বু তো থানায় পুলিশ করতে যাচ্ছে। অনেক কষ্টে সামলেছি, বলেছি তুই খুঁজে আনতে গিয়েছিস। আমার আব্বুকে ফোনটা দে। আচ্ছা দাঁড়া। আবির, রিধি কোথায়? জানি না, তবে রিধির বাবাকে একটু সামনে রাখো। রিধিকে খুঁজে বের করে আনবই। আবির যা বলে তাই করে, এটা তুমি ভালো করেই জানো। আচ্ছা ঠিক আছে, আমি এদিকে সামলাচ্ছি। আবির, আমরা আসছি, তুই বড় জঙ্গলে আসছিস? আবির ফোন কেটে দেয়। সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। ঘন জঙ্গলের অনেকটা ভেতরে চলে এসেছে, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবির জঙ্গলে থেকে চলে আসতে যাবে, তখনই শব্দ, গোঙানি শব্দ শুনতে পেল। আবির রিধি বলে ডাক দেয় জোরে। গোঙানির শব্দ বেড়ে যেতে থাকে। আবির আরো কয়েকবার রিধি বলে ডাকে। গোঙানির শব্দে কিছু এগিয়ে যায় আবির। কিছু দূর যাবার পর দেখে রিধিকে একটা গাছের নিচে দড়ি দিয়ে হাত পা বেঁধে মুখে টেপ লাগানো আছে। আবির তাড়াতাড়ি রিধির কাছে এগিয়ে যাবে, তখনই পেছন থেকে কে যেন ওর কাঁধ বরাবর জোরে বাড়ি দেয়। আবির ছিটকে রিধির পাশে যে গাছের সাথে হালকাভাবে বাড়ি খায়। কাঁধে হাত দিয়ে পিছনে ঘুরে তাকায় আবির। 4 জন ছেলে দাঁড়িয়ে আছে। সবার সামনে মিঠুন, পাশে সাজ্জাদ, মিরাজ আর মামুন দাঁড়িয়ে। তোরা এতজন পিছন থেকে কেন মারলি? আর মারলি তো মাথায় মার, পিঠ সোজা কাঁধে কেন মারলি? এত জোরে মারলি রে, মনে হয় হাড়টা ভেঙে গেছে। সালাম, গন্ধ শুকিয়ে চলে এসেছিস, ভালো করছিস। রাগটা তো তোর ওপর, তোকে দরকার ছিল। ভেবেছিলাম রিদি আমার না হলে কাউকে হতে দেব না, কিন্তু ভালোবাসি যে, তাই এতক্ষণ রিদিকে কিছু করিনি। মনে হয়েছিল তুই আসবি, তোকে আধমারা করে শুয়ে রেখে তোর সামনেই রিদির গা থেকে একটা একটা করে কাপড় খুলবো, তারপর। সাজ্জাদের কথা শুনে আবির জোরে জোরে হাসতে লাগলো। আবির রিদির মুখ থেকে টেপ খুলে দিল। হাত আর পায়ের বাঁধনগুলো খুলে টেনে তুলল। রিদি আবিরকে দেখেই জড়িয়ে ধরলো। আবির আরো জোরে হাসতে থাকে। সাজ্জাদ এটা দেখে এগিয়ে আসতে যাবে, আবির কবর থেকে পিস্তল বের করে হাতে রাখে। রিদিকে সামনে এগিয়ে নিয়ে বলে, নে আমি বসলাম, কিছুই বলবো না। এখন দেখি কার সাহস আছে রিদিকে টাচ করে দেখা। আবির হাতের পিস্তল দেখে মামুন দৌড়ে চলে যায়। মিঠুন কখনো পিস্তল দেখেনি, তাই একটু সাহস নিয়ে বলে, খেলনা জিনিস নিয়ে ভাব দেখিয়ে লাভ নেই, আমি ওর হাত ধরে সাজ্জাদের কাছে নিয়ে আসছি। মিঠুন এগিয়ে আসতে থাকে। রিধি একবার আবিরের দিকে তাকায় আর একবার মিঠুনের দিকে তাকায়। রিধি খুব কাছে এসে হাত বাড়িয়ে যখন রিধির হাত ধরবে, আবির সেই সময় পিস্তল তুলে শাট করে একটা গুলি চালালো।
মিঠুনের পায়ে যেয়ে গুলিটা লাগে। মিঠুন পিছনের দিকে ধপ করে মাটিতে পড়ে যায়। আবিরের এমন গুলি করা দেখে মিরাজ দৌড়ে চলে যায় সেখান থেকে। রিদি ভয়ে কানে হাত দিয়ে দৌড়ে আবিরের পাশে এসে চুপ করে বসে। সাজ্জাদ পালাতে যাবে, কিন্তু তখনই পুলিশ চলে আসে সেখানে। মিরাজ আর মামুনকে ধরে আনে। আবিরকে দেখে স্যালুট দিয়ে উঠল পুলিশগুলো। আবির বলল, 4 জনকে কি কেস দিতে হবে সেটা আমি একটু পর থানায় এসে বলছি। এর মধ্যে যে ছাড়াতে যাবে তাকেই থানায় পুরে দেবেন, নিয়ে যান। ওকে স্যার, আর কোনো হেল্প লাগলে বলবেন প্লিজ। না, আপাতত ওদেরকে থানায় নিয়ে যান। ওদেরকে পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে, কিন্তু যাওয়ার আগে ওরা আবিরকে কাঁদতে কাঁদতে বলে, ভাই আমাদের ছেড়ে দেন, আমরা আর কিছুই করব না। কিন্তু আবির যে রেগে আছে। এতে করে পুলিশ না আসতে হয়তো 4 জনেরই লাশ পড়ে থাকতো। আবির কোমরে পিস্তল গুজে নিল। রিদির হাত ধরে হেঁটে যাবে, তখনই রিদি আউচ বলে চিৎকার করে ওঠে। কি হয়েছে? পা কেটে গেছে, আঙ্গুল কেটে গেছে, হাঁটতে পারবো না। কিভাবে কাটলো? ওরা সবার সামনে টেনে আনার সময় পা পিছলে যায়, তাই ওখানে কেটে গিয়েছিল। সেই তখন থেকে রক্ত পড়ছে, অনেক ব্যথা। যখন ওরা নিয়ে আসছিল কাউকে ডাকেননি কেন? ভয় পেয়েছিলাম, আর ওইখানে এমন ভিড় ছিল, আমার চিৎকার শুনতে পাবে না কেউ। মাইকের জোরে শব্দ হচ্ছিল। ওরা গাড়িতে তোলার সময় চৈতি দেখে ফেলেছিল। চৈতি আমাকে দূরে এসে কথাটা বলে। আমার তখন অনেক রাগ হচ্ছিল। কেন? চিন্তা হচ্ছিল খুব। কিন্তু কেন? ভয় পেয়েছিলাম যদি হারিয়ে ফেলি। কারণ? জানি না। চোখ বন্ধ করুন। কেন? এত কেন কেন করছেন কেন? বললাম না চোখ বন্ধ করুন। আমি না বলা অবধি চোখ খুলবেন না। ঝাড়ি দিচ্ছেন কেন? করছি বন্ধ। আবির আর কিছু বলল না। রিদি চোখ বন্ধ করলো। আবির রিদির কাছে যেয়ে দাঁড়ালো। রিদি কিছু বোঝার আগেই আবির ওকে কোলে তুলে নিল। রিদি চোখ বন্ধ করে আবিরের গলা জড়িয়ে ধরলো। আবির চোখ বন্ধ থাকা অবস্থায় রিদির দিকে তাকায়। অন্ধকারচ্ছন্ন চাঁদের আলোয় রিদিকে দেখতে মোহনীয় লাগছে। আবির একবার রিদির দিকে তাকায় আর একবার সামনে তাকায়। ওদিকে রিদি মিটমিট করে তাকিয়ে আছে আবিরের দিকে। রিদি কিছুই বুঝতে পারছে না যে এবার চোখ বন্ধ করে নিল। আবির হেঁটে যাচ্ছে। এ যেন এক রোমান্টিক সিচুয়েশন। মনের ব্যাকগ্রাউন্ডে বাজছে যেন, সরি, আপনাদের কথক গান গাইতে জানে না, তাই আর ব্যাকগ্রাউন্ডের গানটা গাইতে পারলাম না। আবির হাঁটতে হাঁটতে কখন যে বাইকের কাছে চলে এসেছে বুঝতেই পারিনি। কিছু সময় পর রিধিও বুঝতে পারে আবির তাকে নামিয়ে দিয়েছে কোল থেকে। আবির বলে, চোখ খুলুন। হুম। চলুন এবার বাসায় যাই। আচ্ছা। আবির রাস্তায় তাকিয়ে দেখে অভ্ররা চলে এসেছে। ওরা বাইক থেকে নেমে দৌড়ে আবিরদের কাছে আসলো। অভ্র রিধিকে দেখে বলল, তুমি ঠিক আছে তো? সবকিছু ঠিক আছে? হুম, সব ঠিক আছে, আমিও ঠিক আছি। ওরা কোথায়? পুলিশ ধরে নিয়ে গেছে। তাড়াতাড়ি বাসায় চলো, তোমার আব্বু পাগল হয়ে যাচ্ছে তোমাকে না দেখে। চলো। আবির রিধিকে নিয়ে বাইকে উঠলো। রিধি আবিরের ডান কাঁধে রিধির ডান হাত রাখে। আবির গাড় ঘুরিয়ে রিধির দিকে তাকায়। রিধি আরো শক্ত করে ধরলো আবিরের কাঁধ। আবির বাইকের সেলফ স্টার্ট দিয়ে চালাতে থাকে। বাইক চলার সাথে সাথেই রিধি বলল, আমাকে কিভাবে বাইকের কাছে এনেছিলেন? ম্যাজিক করে। ও, আসলে চোখ বন্ধ ছিল তো, তাই দেখতে পাইনি কিছু। আপনি তো চোখ খুলতে বারণ করেছিলেন। ভালো করেছিলেন। দুজনেই চুপ হয়ে যায়। আবির অনেক কিছুই বলতে চেয়েছিল, কিন্তু সব যেন আটকে আসছে। আজ প্রথম সে সত্যি কথা বলতে যাচ্ছে কোনো মেয়ের কাছে, কিন্তু সেটাই মুখ দিয়ে বের হচ্ছে না। আবির নিজের সাথেই মনে মনে কথা বলছে। বাড়ির কাছে চলে আসলো ওরা। রিধি আবিরের কানের কাছে মুখ নিয়ে যেয়ে বলল, আমাকে কোলে তুলে